আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তার এই ভাষণ কেবলমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় ছিল না, এটি গতানুগতিক ছিল না। ২ নম্বর হলো যে তার কাছ থেকে এই সময়টাতে এরকম একটা ভাষণ কেউ আশাও করেনি। আমাদের দেশে সাধারণত নির্বাচিত যারা জনপ্রতিনিধি হন, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, তারা ভাষণ দেন। ভাষণ শুনুক বা না শুনুক, কিন্তু তারা ভাষণ দেন। তাদের কাছে জনগণের একটা এক্সপেকটেশন থাকে এবং এটাই একটা ট্র্যাডিশন। তো সেই দিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো নির্বাচিত প্রতিনিধি নন, তো বারে বারে তিনি জনগণের কাছে এসে তিনি ভাষণ দেবেন অথবা প্রিয় দেশবাসী বলবেন। মানে একজন অনির্বাচিত ব্যক্তির মুখ থেকে প্রিয় দেশবাসীর যে শব্দটি, এটি আসলে মানুষ আশা করে না, এটা শুনতেও ভালো লাগে না। তো সেদিক থেকে তিনি যে কবারই আসছেন, এসে প্রিয় দেশবাসী বলছেন, ততবারই মানুষের কানে এই শব্দগুলো বেজেছে। যাই হোক, তিনি যদি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতেন, তার মাথায় যদি একটা টুপি থাকতো, তিনি যদি, যেহেতু তিনি ইসলামপন্থীদেরকে রিপ্রেজেন্ট করেন এবং বাংলাদেশে যারা তৌহিদি জনতা রয়েছেন, তিনি বলতে গেলে এখন তৌহিদি জনতার সবচেয়ে আকর্ষণীয় বস্তু, আকর্ষণীয় মানুষ, আকর্ষণীয় মনুমেন্ট। তো সেই দিক থেকে যদি সবাইকে বলতেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে বলতেন। অথবা তিনি বলতেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ওয়া আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এভাবে শুরু করতেন। এবং এটা ওনার জন্য কোনো বিষয় ছিল না। উনি ইংরেজি ভাষা জানেন, বাংলা ভাষা জানেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানেন। তো সেখানে আরবিতে এরকম ১০-১২টি লাইন, এটা তো দেখে দেখে পড়েছেন উনি। এগুলো দিয়ে যদি তিনি শুরু করতেন, তাহলে জিনিসটার সুবিধা হতো। কিংবা পবিত্র ঈদুল আজহা, এটার মর্মবাণী কী, কোরআনে কী বলা হয়েছে, হাদিসে কী বলা হয়েছে, এগুলো নিয়ে ২০-২৫ সেকেন্ড যদি তিনি কথা বলতেন, তাহলে তার যারা শুভার্থী, ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা খুব খুশি হতেন। তো তিনি সেই কাজটি করেননি। এবং এই যে পবিত্র ঈদুল আজহার যে ভাবগাম্ভীর্য, শুভেচ্ছা জানানো, এটাও না করে এই সময়টিতে তিনি তার নিজের গুণগান করার চেষ্টা করেছেন। তিনি কি করেছেন অতি পূর্বে, যা এখনও কেউ করেননি। তারপর তার বক্তব্যে তিনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভয়ে হোক খুশিতে হোক আনন্দে হোক, তিনি শেখ হাসিনাকে নিয়ে একটি ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তার জন্য, মানে শেখ হাসিনার জন্য নয়। তিনি বলেছেন পলাতক প্রধানমন্ত্রী। তো তিনি এই যে পলাতক প্রধানমন্ত্রী, এই কথার মাধ্যমে যদি কেউ ধরে নেয় যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসাবে স্মরণ করছেন, মান্য করছেন, কিন্তু তাকে প্রেজেন্ট টেন্স বলছে না, তিনি পালিয়ে গেছেন। তো শেখ হাসিনা যেহেতু পালিয়ে গেছেন, এখন গদি তো খালি থাকবে না। এই জন্য তিনি ওই জায়গাতে অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা না আসা পর্যন্ত তিনি সেখানে বসেছেন। এইভাবে যদি কেউ ব্যাখ্যা করে, আপনি কি বলবেন? তার এই কথাটা বলার কোনোই দরকার ছিল না। তিনি বলতেন যে সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক সরকার যে কাজ করে গেছে, বা শেখ হাসিনা যেভাবে কাজ করে গেছেন, এই ক্ষতি হয়েছে। কিন্তু তিনি যখনই পলাতক এবং প্রধানমন্ত্রী এই দুটো শব্দ একত্র করেছেন, এটি একটা প্রেজেন্ট টেন্সে পরিণত হয়েছে এবং এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীত থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, মানে তিনি প্রধানমন্ত্রী কিন্তু পলাতক, পদে আছেন এখন পর্যন্ত। তো এই ভুলগুলো হয়ে যায় মানুষ যখন খুব বেশি গেমিং করতে চায়, খুব বেশি রিমিক্স করতে চায়, খুব বেশি আশ্চর্য করে দিতে চায় মানুষকে, খুব বেশি জনপ্রিয় হতে চায়, তখন এই ধরনের সমস্যা হতে পারে। তো সেই দিক থেকে আমি এই যে তিনি শেখ হাসিনাকে পলাতক প্রধানমন্ত্রী বললেন, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব এবং সেটা আপনাদের ভালো লাগবে আশা করি। যাই হোক, এনিওয়ে, তো তিনি কেবলই মাত্র তার এই বক্তব্য
ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা এর মধ্যে তিনি রাখেননি, সীমাবদ্ধ রাখেননি। এবং তিনি, আমি তার ভাষণটি ওইভাবে কি বলবো, আমাকে ওরকম আকর্ষণ করেনি। আমি দেখেছি হালকা একটু, কিন্তু পবিত্র ঈদ উল আজহা এই শব্দটি তিনি উচ্চারণ করেছেন কিনা আমি বলতে পারবো না। এর কারণ হলো একটা শক্ত শব্দ, আরবি উচ্চারণ স্পষ্ট না হলে এই শব্দটি ভালো হয় না। তো যাই হোক, তিনি সেটি কিভাবে বলেছেন, তার গুণমুগ্ধ লোকজন কীভাবে নিয়েছেন, সেটি বড় কথা নয়। বড় কথাটা হলো তিনি এই পবিত্র ঈদুল আজহার এই ভাবগাম্ভীর্য, ম্যাটার অফ স্যাক্রিফাইস, ম্যাটার অফ পিউরিটি, তারপর যাকে বলা হয় ম্যাটার অফ হেরিটেজ, এই সব কিছুর বাইরে গিয়ে তিনি রাজনীতিকে টেনে নিয়ে এসেছেন। আত্মতুষ্টি এবং যে সন্তুষ্টি, এটিকে তিনি সামনে নিয়ে এসেছেন। এবং এখানে রাজনীতির তুরুপের তাসগুলো নিয়ে তিনি যেভাবে ট্রাম্প কার্ড ছুঁড়েছেন, ফলে তার এই ভাষণটি একটা নাতি দীর্ঘ ভাষণে পরিণত হয়ে গেছে। সেই যে বিখ্যাত গেটিসবার্গ বক্তব্য দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন, আমাদের ইউনূস সাহেব কথা বলতে এত পছন্দ করেন, এবং তিনি যদি মার্কিন পার্লামেন্টে এভাবে সময় পেতেন, ব্রিটিশ পার্লামেন্টের সময় পেতেন, এই দুটো পার্লামেন্ট তো বিখ্যাত, এবং তাকে যদি বলা হতো যে আপনি গেটিসবার্গ বক্তব্যের যে রেকর্ডের ভেঙে ফেলেন, ইংরেজিতে বলেন বা বাংলায় বলেন, তিনি কিন্তু সেটা ভেঙে ফেলতে পারতেন। তার কথা বলার, বিশেষ করে ইংরেজিতে কথা বলার যে আগ্রহ, আর সাদা চামড়া মানুষদেরকে দেখলে তার মনের মধ্যে যে আনন্দ হয়, বিদেশিদের সামনে কথা বলতে তিনি যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন, ওটা সাধারণত আমাদের সঙ্গে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন না। আমাদেরকে দেখলেই তার মেজাজ গরম হয়ে যায়। এর কারণ হলো যে আমরা এই 10 মাসে তাকে বাংলাদেশের কোনো সাংবাদিকদের সঙ্গে ওইভাবে পাবলিকলি তাদেরকে যে প্রেস অ্যান্ড মিডিয়া এটা মোকাবেলা করতে দেখিনি। তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে কথা বলেছেন, মতিউর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছেন, তারপর মাহফুজ আনাম সাহেবের সঙ্গে কথা বলেছেন ডেইলি স্টারে। তো ডেইলি স্টার, প্রথম আলো, নিউ এজ, মানে ক্যাটাগরিক্যালি এদেরকে, এই 3 জনকে তিনি ধরে নিয়েছেন যে না, এরা সাদা চামড়া না হলেও সাদা চামড়ার মতোই, আর এরা বাংলাদেশে একেবারে টপ অফ দ্য লেভেল সব দিক থেকে। ফলে এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা গেলেও কথাবার্তা বলা যাবে আর কি। তো যাই হোক, এনিওয়ে, তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি অসাধারণ কতগুলো কৌশল অবলম্বন করেছেন। তার সেই বক্তব্যের মধ্যে আন্তরিকতা ছিল না, সততা ছিল না, ডিভোশন টু দ্য নেশন এটা ছিল না। কেবলই মাত্র এখানে চাণক্য নীতি তিনি প্রয়োগ করেছিলেন। কেন করেছিলেন, কিভাবে করেছিলেন, সেই বিষয়গুলো বলবো। ফার্স্ট থিং হলো যে এখানে বিএনপি একেবারে রেজিস্ট অবস্থায় আছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আর ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের ব্যাপারে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে বা সিদ্ধান্ত না নেয়, সেক্ষেত্রে বিএনপি নিজেরাই শিডিউল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে, যেভাবে মেয়র ইশরাক সাহেব ঢাকার মেয়র পদে বসার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং তিনি নিজে নিজে শপথ পড়বেন, তারপরে চেয়ার বসবেন, এবং ওখানে কিভাবে টোটাল একটা বিপ্লবী সরকারের আদলে একটা বিপ্লবী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন তিনি পরিচালনা করবেন, সেটার একটা মাস্টার প্ল্যান তিনি যেভাবেই করেছেন। তার যে দল বিএনপি, তারাও বসেনি, তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেক্কা দিয়ে, চ্যালেঞ্জ জানিয়ে তারা নিজেরা সেই নির্বাচনের শিডিউল ঘোষণা করে, সেই শিডিউলের অনুযায়ী তাদের যারা রাজনৈতিক বন্ধুবান্ধব রয়েছে, দল রয়েছে, সহযোগী রয়েছে, তাদেরকে নিয়ে তারা একটা ইউনিক নির্বাচন আয়োজন করবেন। এর ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অস্তিত্ব থাকবে না। এটা ডিসেম্বর ডেডলাইন। এবং সেখানে দলের যে শীর্ষ নেতা জনাব তারেক রহমান, তিনিও অত্যন্ত কঠোর হস্তে বললাম এই কারণে যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এই কথা বলার জন্যে, ঘোষণা দেওয়ার জন্যে তিনি তার কণ্ঠের সর্বোচ্চ
শক্তি প্রয়োগ করেছেন কণ্ঠে। খুব জোরে জোরে তিনি কথা বলেছেন। ২ নম্বর হলো এই কথা বলতে গিয়ে তিনি তার যে পেশি, মুখের পেশি, এগুলোকে ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি শক্ত করে ফেলেছেন এবং কথা বলতে গিয়ে জনগণকে উত্তেজিত করতে গিয়ে তিনি তার হাতকে প্রসারিত করে একেবারে আকাশের দিকে উঠিয়ে ফেলেছিলেন এবং ২ হাত আঙুল উঁচা করে। বঙ্গবন্ধু ১ হাত উঁচু করতেন, শেখ হাসিনা ১ আঙুল উঁচু করতেন, কিন্তু তিনি একেবারে ২ হাতের ১০টি আঙ্গুল একসাথে রেখে পাঞ্জা, মানে একেবারে সামনে পাঞ্জা দেখিয়ে তিনি জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আমার এই হাত যতদিন থাকবে, আমার হাতের পাঞ্জা যতদিন থাকবে, আমার এই হাতের ১০টি আঙুল যদি সত্য হয় তবে ডিসেম্বরের মধ্যে